human and humanity, crime and criminal, judgment and justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় সাইবার ক্রাইম। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার ওমর বিন হারুন খান, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্নে আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে আজকাল আধুনিক প্রযুক্তির যুগে দেখা যাচ্ছে যে সাইবার ক্রাইমের বিষয়টা খুব গুরুত্ব আকার ধারণ করছে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু প্রথমে ব্যাখ্যা করতেন যে সাইবার ক্রাইম বলতে আসলে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। জি, ধন্যবাদ। আমরা হয়তো জানি যে অক্টোবর মাস কিন্তু বাংলাদেশের সহ পৃথিবীর অনেক দেশে সাইবার সিকিউরিটি মান্থ হিসেবে অবজার্ভ করা হচ্ছে সিকিউরিটি বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য। আজকে আমরা যদি অক্টোবরের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি, তারপরে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কন্টেম্পোরারি টপিক। সাইবার ক্রাইমের কিন্তু কোনো স্পেসিফিক সংজ্ঞা বাংলাদেশের কোনো আইনে দেয়া হয় নাই, কারণ এটা একটা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত একটা বিষয়। এটাকে একটা সংজ্ঞায়িত করাটা ডিফিকাল্ট হয়ে যায়। বরঞ্চ আমাদের দেশের আইনে বিভিন্ন রকম সিচুয়েশনকে ডিল করা হয়েছে, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। তথাপিও সাইবার ক্রাইমকে যদি আমরা সাধারণভাবে বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজে বলতে গেলে সাইবার ক্রাইম হচ্ছে সেই সমস্ত অপরাধ বা ক্রাইম যেগুলো আপনি কম্পিউটার এবং কম্পিউটার প্রযুক্তি অথবা ইন্টারনেট এবং ইন্টারনেট প্রযুক্তির সহকারে করতে পারেন। তাহলে এটা সাধারণত দুই রকম হতে পারে, দুইটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। একটা ক্যাটাগরি হচ্ছে যেখানে এই সিস্টেম বা কম্পিউটারটাই হচ্ছে ক্রাইমের টার্গেট। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে না, এই সিস্টেমটাকে ইউজ করে কেউ অন্য কোনো ক্রাইম সংগঠন করলো। তাহলে নাম্বার ওয়ান ইজ ওয়্যার the whole ICT system is the target of a crime, and the second situation is where by using this platform somebody is committing other crime. আমি যদি কিছু উদাহরণ দেই, প্রথম সিচুয়েশনে ধরেন হ্যাকিং বা ভাইরাস ছড়ানো বা কোনো সফটওয়্যার ড্যামেজ করা ইত্যাদি, কিন্তু আপনি এই কম্পিউটার এবং কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট সিস্টেমটাকে আক্রমণ করে একটা ক্রাইম করলেন। এই ক্রাইমগুলো রিলেটিভলি নিউ, কারণ এই ক্রাইমগুলোর জন্মই হয়েছে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য টেকনোলজি অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম, যেটা একটা আমি বলবো ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট অ্যাডভান্সড। আজকে সকালে যেটা ছিল, আজকে বিকালে কিন্তু তার মধ্যে আরো কিছু নতুন অ্যাডভান্সমেন্ট এসে যায়। তাহলে এই ক্রাইমগুলো যেগুলো সিস্টেমের উপরে ক্রাইম হয়, সেগুলো কিন্তু নিত্য নতুন আকারে বিভিন্ন সময় প্রতিদিন বিভিন্ন নতুন নতুন ক্রাইম তৈরি হচ্ছে। আমরা 2 বছর আগে যে সাইবার ক্রাইম নিয়ে আলাপ করছি বা আজকে যে বিষয়ে আমরা আলাপ করব, 6 মাস পরে কিন্তু আমরা দেখবো আরো নতুন নতুন সাইবার ক্রাইম, হয়তো নতুন নতুন পন্থা হয়তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এন্ড দে আর অলসো ইউ নো ইন এ সেন্স এক্সপার্ট মাইন্ড যারা এই ক্রাইমে জড়িত থাকেন। আর দ্বিতীয় টাইপ যেটা হচ্ছে আপনি আসলে সিস্টেমটার উপরে কিছু করছেন না, বা আপনি আপনার ইন্টারনেট সিস্টেম বা কম্পিউটার বা স্মার্টফোন ডিভাইস বা আইট্যাব হোয়াট এভার, এগুলোকে ইউজ করে অন্য কোনো ক্রাইম করছেন। যেমন এগুলোকে ইউজ করে কেউ অন্য কারো বিকৃত ছবি হয়তো আপলোড করলো ফর এক্সাম্পল, অথবা কারো বিরুদ্ধে মানহানিকর কোনো তথ্য প্রকাশ করলো। এখন এখানে কিন্তু এগুলো প্রকাশ করা খুব সহজ হয়ে গেছে। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট প্ল্যাটফর্মস এন্ড সো ইজি। আপনি আগে কাউকে কারো সম্পর্কে কিছু বলতে চাইলেও আপনি বললেও শোনার লোক কম ছিল, কিন্তু এখন কিন্তু বললে অটোমেটিক্যালি ইফ ইট ইজ অ্যান ওপেন পাবলিক ফোরাম, সো মেনি পিপল আর লিসেনিং এন্ড ভিউইং ইট। তাহলে কিন্তু তাকে এইভাবে সে কথার কথা ডিফেম করা বা
মানসিকভাবে নির্যাতন করা বা বুলিং করা, মানহানি করা, এগুলো করা কিন্তু তাহলে সাইবার প্ল্যাটফর্মটাকে ইউজ করে করা যাচ্ছে। অথবা বিভিন্ন রকম প্রতারণা করা যেতে পারে, ইমপারসনিফিকেশন করা যেতে পারে, একজন সেজে আরেকজন রিজেম্বল করা যেতে পারে। এর মধ্যে কিছু আমাদের সোশ্যাল মিডিয়া, কিছু এর মধ্যে হয়তো মিডিয়া রিলেটেড ক্রাইম চলে আসবে, ফিনান্সিয়াল ফ্রড চলে আসতে পারে, ক্রেডিট কার্ড ফ্রড চলে আসতে পারে, যেগুলো সব কিন্তু এই সিস্টেমটাকে, টেকনোলজিটাকে ইউজ করে করা হচ্ছে। সো ব্রডলি আসলে এই দুই ধরনের ক্রাইম, সাইবার ক্রাইম। আরো একটা জিনিস আমরা দেখে থাকি সাধারণত, যেমন ধরেন এখন অনলাইন শপিং এর যে বিষয়টা খুব গুরুত্ব পাচ্ছে, এবং দেখা যায় যে এখানে হয়তো মিসরিপ্রেজেন্টেশনের একটা বিষয় চলে আসছে, কারণ অনেক সময় এক প্রোডাক্ট দেখে হয়তো যখন ডেলিভারি দিচ্ছে তখন সেই সেম প্রোডাক্টটা যেটা কাস্টমার দেখেছে হয়তো সেই জিনিসটা পাচ্ছে না। তো এগুলো বিষয় তো এগুলো বিষয় আপনি ঠিকই বলেছেন। অনলাইন সেল বা অনলাইন শপিংটা প্রতিদিন কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে, আমাদের দেশে এখন অনেক জনপ্রিয় এবং এটা বেড়ে যাচ্ছে। কিন্তু আনফরচুনেটলি শুধুমাত্র এই বিষয়গুলোকে ডিল করার মতো কিন্তু আইনি সেপারেট কোনো কাঠামো আমাদের দেশে নাই, এবং আমাদের যে এক্সিস্টিং আইসিটি লজ আছে সেটাও কিন্তু অনলাইন সেলের বিষয়গুলোকে ডাইরেক্টলি কভার করে না। তাহলে আমরা এই মুহূর্তে এরকম কোনো ঘটনা ঘটে গেলে আমরা কি করি? আমরা আমাদের যে প্রচলিত অন্যান্য আইন আছে সেগুলোর সহায়তায় সেগুলোকে মিট করার চেষ্টা করি। সো কেউ যদি এখানে মিসরিপ্রেজেন্টেশন করে বা একটা বলে আরেকটা বিক্রি করে, অথবা মানসম্মত প্রোডাক্ট যদি না হয়, তাহলে আমাদের সেল অফ গুডস অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্ট, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ইত্যাদি ইত্যাদি গুলোকে আমাদের ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, অথবা যদি কেউ প্রতারণাই করে ফেলে ফর এক্সাম্পল, তাহলে তো আমাদের দণ্ডবিধিতে যে প্রতারণা 420 সেকশন সেগুলোকে ইউজ করতে হচ্ছে। আমরা আশা করি হয়তো এগুলো নিয়ে স্পেসিফিক স্কোপ ডেফিনেটলি। রাইট। তো সাইবার ক্রাইম বিষয়ে আমাদের দেশে এখন কি কি আইন বিদ্যমান রয়েছে এবং সেই আইনে কি কি বিষয়কে এক্স্যাক্টলি কভার করছে? রাইট, যেটা বলছিলাম যে আমাদের অনেক কিন্তু আইন নাই এখানে, আসলে রেগুলেট করার অনেক সিচুয়েশন এখনো ওপেন বা ভ্যাকুয়াম যেটাকে আমরা বলি আছে। এই মুহূর্তে আসলে স্পেসিফিক্যালি একটাই আইন আছে, আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট, যেটা 2006 সালে হয়েছে। এবং আপনি যদি শুধুমাত্র সালটা কেন বললাম, উইচ ইজ ইম্পর্টেন্ট, কারণ উই আর নাও স্ট্যান্ডিং অন 2016। 10 বছর একটা আইনের জন্য খুব বেশি বড় বিষয় না। আমাদের তো পেনাল কোড ফর এক্সাম্পল 1860 সালের, তো 150 বছরের উপরে হয়ে গেছে। কিন্তু এই আইনের জন্য সাইবার কিন্তু 10 বছর অনেক সময়, কারণ একটু আগে আমরা বলছিলাম যে সকালে বিকালে কিন্তু টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 10 বছর বয়সের কারণে আমাদের বর্তমান আইনটা কিছুটা ওল্ড বা এনশিয়েন্ট, আমি বলবো না, ওল্ড হয়ে গেছে। এবং আমি জানি না সময় আজকে হবে কিনা, আমরা কিন্তু বাংলাদেশ সরকার একটা নতুন আইন এই জন্য প্রণয়নের জন্য অলরেডি ড্রাফট করে ফেলেছেন, যেটা হয়তো নতুন কিছু সিচুয়েশন ডিল করবে। তো আমাদের যে এখন বর্তমান আইনটা, এটার মধ্যে 11-12টা চ্যাপ্টার আছে। ইটস নট এ ভেরি বিগ ল, বাট আমি ব্রডলি যদি 3টা ভাগে ভাগ করি, 3টা বিষয় এখানে আছে। প্রথম দিকে আছে ক্রাইম রিলেটেড কিছু না, কিন্তু কমিউনিকেশন সিস্টেমটাকে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন, ফর এক্সাম্পল ইলেকট্রনিক কমিউনিকেশন, ইলেকট্রনিক সিগনেচার, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়েছে। আমাদের যে ট্র্যাডিশনাল সব কাগজপত্র বেসড বা ম্যানুয়াল যে সিস্টেমগুলো, ফাইল, মোটা মোটা ফাইল, সেগুলো থেকে কিভাবে আমরা ইলেকট্রনিক্যালি সবকিছুতে চলে যেতে পারি, সেই জিনিসটা কিন্তু এই আইনটাই প্রথম সূত্রপাত করেছে। এবং আপনি দেখবেন অনেক ইভেন গভর্নমেন্ট অফিস, প্রাইভেট অফিসগুলো এগুলোকে আগে অ্যাকোমোডেট করেছে, আইন আসার আগেও হয়তো তারা শুরু করেছে, বাট গভর্নমেন্ট অফিসগুলো কিন্তু আস্তে আস্তে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। সো সেই বিষয়গুলো এখানে আছে। যদি ইলেকট্রনিক সিগনেচার বিষয়ে আমাদের একটা বা সর্বোপরি আইনের অ্যাপ্লিকেশনের বিষয়ে একটা বিধিমালা প্রণয়নের কথা ছিল, আনফরচুনেটলি 10 বছরে সেটা হয় নাই। তো এটা একটা প্রথম অ্যাসপেক্ট। দ্বিতীয় অ্যাসপেক্টে আপনি আছে কিছু ক্রাইমের কথা আছে, যে কি কি জিনিস আপনি আইসিটি ল বা কি কি করলে আপনার সাইবার ক্রাইম বা অন্যান্য অপরাধ, সেই বিষয়গুলো আছে। এন্ড ফাইনালি আছে সাইবার ট্রাইব্যুনাল, যেটা কিনা একটা স্পেশাল কোর্ট টু ডিল উইথ দ্য আইসিটি রিলেটেড ক্রাইমস, সেই বিষয়গুলো আছে। এবং আপনার সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল, সেই বিষয়গুলো আছে। আচ্ছা, আমাদের একটা ফোন রয়েছে, আমরা আবার প্রশ্নে ফেরত আসছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে ইন্টারনেটে যে জিনিসগুলো পুলিশকে যে তথ্যগুলো দেওয়ার জন্য এখন বর্তমানে যে ইয়েগুলো বলা হচ্ছে না, জি, মানে হয়তো বা একজন মানে কি হলো মানে আমার শত্রু থাকলো, হ্যাঁ, সে হয়তো বা অরিজিনাল অপরাধী না, কিন্তু তার বিষয়ে হয়তো বা আমি বিষয়গুলো জানাই দিলাম, বা এরকম হতে পারে আমার বিষয়ে সে হয়তো বা জানাই দিল, মানে এর জন্য প্রশাসন হয়তো বা তার বিরুদ্ধে হয়তো বা যে কোনো ধরনের বিষয় মানে এগুলো দেখাই হবে নাকি, হ্যাঁ, যে আসলে সে অপরাধী কি না, এগুলো নিয়ে মানে এটা একটা কেমন একটা বিষয়। বুঝতে পারছি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাইট, উনি যে প্রশ্নটা করেছেন, আমরা রিসেন্টলি দেখছি পুলিশ এবং র্যাবের কিছু অ্যাপ্লিকেশন হয়েছে, বিশেষ করে অ্যান্টি টেররিজম ইউনিটের সন্ত্রাস বিরোধী যে ইউনিট আছে, তারা মূলত সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য তারা চাচ্ছেন, যেটা কিনা একজন ব্যক্তি তার পরিচয় গোপন রেখেও পুলিশদেরকে তথ্য দিতে পারেন। এখন ওনার যেটা প্রশ্ন ছিল, কেউ যদি শত্রুতার বশীভূত হয়ে কোন নিরপরাধ ব্যক্তির নামে এমন কোন তথ্য দেয়। এখন দেখেন, এই প্রশ্নটা উনি যথাযথই করেছেন, কিন্তু এটা আসলে কিন্তু সাইবার বা এই ইন্টারনেট বা এই তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কিত না। কেউ যদি এরকম কোন কাউকে ভিক্টিমাইজ করার উদ্দেশ্যে কিছু দিতে চায়, তাহলে কিন্তু আপনি সিস্টেমের বাইরে এমনিতেও কিন্তু গিয়ে আপনার কমপ্লেন করে আসা যায়, এবং জিডিও এখন করা যায় কিন্তু আপনার অনলাইনে। তো আপনি কিন্তু এইভাবে তথ্য কাউকে ভিক্টিমাইজ করতে চাইলে এমনিতেও দিতে পারেন, বাট ল এনফোর্সিং এজেন্সি কিন্তু তথ্য পাওয়ার সাথে সাথেই তাকে উইদাউট এনি কাইন্ড অফ প্রিলিমিনারি ইনকোয়ারি এন্ড ইনভেস্টিগেশন তারা কিন্তু কাউকে আটক করা বা অন্য পরবর্তী মামলা করা ওই পদক্ষেপে সাধারণত যান না। সো অতটুকু তো আমাদের রিলাই করতেই হবে, এবং তারা প্রপার ইনভেস্টিগেশন করেই আগাবে, এটাই আমাদের আশা। রাইট, আমরা যেটা বলছিলাম যে এই আইনটি আপনি বলছেন যেটা বেশ ক্যাটাগরাইজ করা, আমাদের যেটা 2006 যে আইনটা রয়েছে এবং এগুলো ভাগ ভাগ করা আছে। আচ্ছা, তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে কোনো স্টেটাস, পোস্ট, মন্তব্য ইত্যাদি কি সাইবার ক্রাইমের মধ্যে আসতে পারে? কারণ এখন ফেসবুকের যে কালচারটা, দিস ইজ ভেরি পপুলার এন্ড দিস ইজ ভেরি মানে সবার রুটসে এখন চলে গেছে। তো এই জন্য বলতে চাচ্ছিলাম যে এটা কি সাইবার ক্রাইমের মধ্যে পড়তে পারে কিনা? জি, এটা তো আমার মনে হয় মোস্ট মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এন্ড এভরিবডি শুড নো ইট। কারণ আমি 2-1 দিন আগে এই বিষয়ে দেখছিলাম যে আমাদের 13 কোটি রেজিস্টার্ড সিম আছে বাংলাদেশে। 13 কোটি, একজনের হয়তো একাধিক থাকতে পারে রেজিস্টার্ড সিম, এবং আমাদের প্রায় 6 কোটির মতো ইন্টারনেট ইউজার বাংলাদেশে। পৃথিবীব্যাপী তো আর এটার কত বিলিয়ন, এটা তো বুঝাই যাচ্ছে। এবং আমাদের কিন্তু প্রায় সবাই কোনো না কোনো ভাবে, যারা আগে ইউজ করতো না তারা কোনো না কোনো সোশ্যাল নেটওয়ার্কিং এ তাদের সাবস্ক্রিপশন আছে, ফেসবুক, টুইটার ইত্যাদি ইত্যাদি। এবং আপনি যেটা আমরা শুরুতেই বলছিলাম, একটা কমেন্ট করা, আমার মত প্রকাশ করা, বা এটা পজিটিভ হোক অথবা কাউকে মেলাইন করে কিছু প্রকাশ করাও কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। আমি যা লিখলাম তাই কিন্তু পোস্ট হয়ে গেলেন, দ্য হোল ওয়ার্ল্ড ক্যান সি ইট। এখন এটা আমি কিছু একটা লিখলেই বা একটা পোস্ট করলেই যে ক্রাইম তা না। বিষয়টা হচ্ছে আমার কন্টেন্টটা কি। হ্যাঁ, এখন কন্টেন্টটা অফকোর্স আমাদের একটা সেকশন আছে, ভেরি আমি কি বলবো, বহুল আলোচিত এবং সমালোচিত ধারা 57 আইসিটি অ্যাক্ট, এটা নিয়ে কিছু রিটও হয়েছে, এবং এই ধারাটাই যারা জানেন, এই ধারাটাই শুধু জানেন। সেখানে বলা হয়েছে যে এটা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না, আপনি এই আইসিটি টুলস ইউজ করে, be it the social media or be it otherwise, আপনি যদি বা কেউ যদি এমন কোনো কিছু প্রকাশ করে, এটা ছবি হতে পারে, স্টেটমেন্ট হতে পারে, ভিডিও হতে পারে, যাতে করে কারো মানহানি হয়, অথবা যেটা মিথ্যা এবং অশ্লীল, অথবা যেটা কিনা কাউকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, অথবা একটা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট সমাজের মধ্যে, অথবা এটার পরে কেউ কারো বিরুদ্ধে একটা ইনসাইটেড হয় টু ডু এ ওয়ার্ক, এই যে কোনো একটা কিছু যদি হয়ে যায় থ্রু এনিথিং দ্যাট উই ডু ইউজিং দ্য আইসিটি টুল, তাহলে কিন্তু সেটা একটা সিরিয়াস ক্রাইম। তাহলে যে আমি স্টেটাসের কথা বলছি, স্টেটাস দেয়া ইটসেলফ ইজ নট এ ক্রাইম, কিন্তু আমার স্টেটাস বা পোস্টিং বা ছবি বা ভিডিওর মাধ্যমে ওই ঘটনার কোন একটা ঘটে গেলে কিন্তু এটা একটা
সিরিয়াস ক্রাইম হতে পারে। রাইট, এবং এটা আপনি বলছেন আইসিটি অ্যাক্টের আন্ডারে কভার করছে। অবশ্যই, এবং এটা সিরিয়াস কেন বলছি এটা একটু বলা দরকার, কারণ এখানে কিন্তু পানিশমেন্টটা অত্যন্ত হাই। এখানে বলা হচ্ছে মিনিমাম 7 years and maximum 14 years of imprisonment and up to 1 crore টাকা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন। এন্ড তাহলে যে এখানে শাস্তি অপরাধ প্রমাণিত হলে মিনিমাম কিন্তু তাকে 7 বছরের কারাভোগ করতে হবে, which is the threshold is quite high obviously, and ওখানে যেহেতু আপনি বলছেন and মানে imprisonment and financial compensation, দুইটাই, সো দুইটা, এটা মারাত্মক। এজন্য এটা নিয়ে আপনার কিছু আমাদের রিটও হয়েছিল, এটা নিয়ে অনেকে রিট করেছে, কিন্তু রিটগুলো আলটিমেটলি টিকেনি। আবার অনেকে বলছেন না যে যেহেতু এটা মিসইউজ যদি হয়, কেউ যদি তাহলে মিসক্যারেজ অফ জাস্টিস যদি হয়, কেউ যদি ভিক্টিমাইজড হয় কোনোভাবে, তাহলে কিন্তু তাকে 7 বছর একটা জেলের একটা বিষয় চলে আসছে। আমরা আবার প্রশ্নে ফেরত আসছি, আমাদের একটা টেলিফোন রয়েছে। হ্যালো, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি একটা বিষয় সাজেশন নেওয়ার জন্য কথা বলছি। জি প্লিজ বলুন। জি, আমি দিনাজপুর থেকে রিয়া বলছি। আসলে হচ্ছে আজকে এ প্রসঙ্গে কথা বলছেন না, কিন্তু আমি তারপরেও জানতে চাচ্ছি, প্লিজ যদি একটু। জি বলুন। যে আমার দুলা ভাই আপু লাভ ম্যারেজ করে বিয়ে করে, তো মনে করেন যে আপুকে চিট করে বিয়ে করে, ঠিক আছে? তো শেষে আমরা মামলা করে দিই। তো হচ্ছে মামলা করার পরে মামলা চলতেছে, খরগোশ মহারণার মামলাটার মনে করেন যে আসামি হাজির হচ্ছে না, কিন্তু বলতেছে এটাই লাস্ট তারিখ, এবার না আসলে হচ্ছে একতরফা হয়ে যাবে। তো মানে এই বিষয়ে হয় তাহলে কি হতে পারে না হতে পারে? আচ্ছা, ধন্যবাদ দর্শক। যদিও বিষয়টা আজকের বিষয় না, তারপরে আমি সংক্ষেপে বলছি। আসামি এটা একটা সিভিল কেস, তো আমি ধারণা করে নিচ্ছি যে সমন প্রপারলি সার্ভ হয়েছে, এবং তারপরে সমন সার্ভ হওয়ার পরে আসামি যদি না আসেন তাহলে এটা আনকন্টেস্টেড থেকে যাচ্ছে, এবং কোর্ট সাধারণত একবার না হাজির হলেই, এটা আসামি বলা ঠিক হবে না, বিবাদী পক্ষ, এটা সিভিল কেস তো ভরণ পোষণের মামলা যেহেতু, তো একবার হাজির না হলেই এক্সপার্টে হিয়ারিং এ যায় না, যেটা আপনি বলছিলেন যে অনেকগুলো ডেট দিয়েছে। তো আশা করা যায় উনি যদি এবং গড় হাজির হতেই থাকেন, এক পর্যায়ে হয়তো কোর্ট অচিরেই এক্সপার্ট হিয়ারিং, দ্যাট ইজ একতরফা শুনানিতে চলে যাবেন, এবং একতরফা শুনানিতে আপনি হয়তো রায় পেতে পারেন আপনার পক্ষে। রাইট। তো যেটা বলছিলাম যে যেহেতু আপনি বলছেন যে থ্রেশহোল্ডটা অ্যাকচুয়ালি খুব হাই, মানে এখানে যে আপনার ইমপ্রিজনমেন্ট আছে প্লাস ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন, তো এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখার বিষয়টা রয়েছে যে কারো এগেইনস্ট যদি মিসক্যারেজ অফ জাস্টিস আপনি যেটা বলছিলেন, তাহলে সামবডি গোয়িং টু দ্য জেল ফর 7 years ইজ ভেরি, মানে ইট উড বি রিয়েলি ভেরি ব্যাড। তো যেটা বলছিলাম যে মানে তাহলে এখানে যে এই বিষয়টা আসছে, এখানে আমরা যদি লটাকে ইন্টারপ্রেট করি, তাহলে আপনার এখানে বাক স্বাধীনতার বিষয়টা কতটুকু গুরুত্ব পাচ্ছে? আমি যদি এটা ভেরি গুড এন্ড ভেরি কি বলবো সুন্দর প্রশ্ন। হ্যাঁ, এটা বাক স্বাধীনতা, দেখেন বাক স্বাধীনতা একটা রিলেটিভ টার্ম। আমি কেন বলছি, বাক স্বাধীনতা কিন্তু সোসাইটি বা মোর স্পেসিফিক্যালি দেশে দেশে ভ্যারি করে। ফর এক্সাম্পল স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির যে লেভেল অফ বাক স্বাধীনতা, সেটা কিন্তু সে ফর এক্সাম্পল ইউরোপের অন্য দেশেও তার চেয়ে কম। আবার ইউরোপের যেই দেশে যে বাক স্বাধীনতা, আমাদের দেশে কিন্তু সে লেভেল অফ ফ্রিডম অফ স্পিচ তার চেয়েও কম। আবার ফর এক্সাম্পল হয়তো চায়নাতে আমাদের চেয়েও কম। তাহলে এটা কিন্তু স্টেট লর উপরে ডিপেন্ড করে যে কোন লেভেলের বাক স্বাধীনতা আমার আছে। কিন্তু এই টেকনোলজিকের জগতে এসে না, আমরা তো সারা পৃথিবী এক হয়ে গিয়েছি। উই হ্যাভ ফ্রেন্ডস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড মেবি। আমি দেখছি যে আমেরিকাতে একজন যদি এটা বলতে পারে, তাহলে আমি বাংলাদেশে একই বিষয়ে একই কথা বলতে পারবো না কেন? কিন্তু আমরা কিন্তু তখন ভুলে যাচ্ছি যে আমেরিকান ফ্রিডম অফ স্পিচের যে লেভেল আর আমাদের ফ্রিডম অফ স্পিচের যে লেভেল, সেটা হয়তো সমান নয়। আমাদের ফ্রিডম অফ স্পিচের কথা, আমাদের অফকোর্স কনস্টিটিউশনাল গ্যারান্টিড রাইট ইন আর্টিকেল 39 সাব আর্টিকেল 2, কিন্তু সেখানে স্পষ্ট করে বলা আছে যে ফ্রিডম অফ স্পিচ ক্যান বি সাবজেক্টেড টু, মানে এটাকে ন্যারো ডাউন করা যেতে পারে বাই এ ল অন সেভারাল গ্রাউন্ডস। ফর এক্সাম্পল ন্যাশনাল সিকিউরিটি, ফ্রেন্ডলি নেশনের সাথে যদি আমাদের গন্ডগোল হয়ে যায়, এমন কথা যদি কেউ বলে,
অথবা আপনার পাবলিক সেফটি, পাবলিক মোরালিটি, ডিসেন্সি এন্ড এরকম কিছু গ্রাউন্ডে কিন্তু ল দ্বারা ফ্রিডম অফ স্পিচটাকে রেস্ট্রিক্ট করা যেতে পারে। তাহলে এই যে 57 ধারার কথা বলছিলাম সেটা কিন্তু এক সেন্সে আমাদের বাক স্বাধীনতাকে রেস্ট্রিক্ট করেছে। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে বাক স্বাধীনতা হরণ হয়ে গেছে, কারণ এই রেস্ট্রিক্ট করার রাইটটা কিন্তু আবার কনস্টিটিউশনে দিয়ে দিয়েছে যে আইন দিয়ে এই বিষয়ের কারণে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত ইত্যাদি ইত্যাদি কারণে কারো বাক স্বাধীনতাকে রেস্ট্রিক্ট করা যেতে পারে। এবং একটু আগে আমি বলছিলাম যে এই 57 ধারাকে চ্যালেঞ্জ করে কিন্তু বেশ কয়েকটা রিট হয়েছিল যে এটা আমাদের বাক স্বাধীনতার কনস্টিটিউশনাল রাইটটাকে হরণ করছে, রিট গুলো কিন্তু খারিজ হয়ে গেছে। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, একই রকম সিমিলার প্রভিশন ইন্ডিয়াতেও ছিল, ইন্ডিয়াতে চ্যালেঞ্জ করেছে। ইন্ডিয়াতে কিন্তু কোর্ট রায় দিয়েছে যে না, সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস নিয়ে কেউ কিছু বললে ওই আইসিটি অ্যাক্টে তাকে ধরা যাবে না, unless he also commits some other traditional crime, say manhani under penal code and so on and so forth. সো ওখানে কি স্ট্যাটাসটাকে আপনার আগে ইভ্যালুয়েট করতে হচ্ছে যে এটা মানহানি পর্যায়ে পড়ছে কিনা? রাইট রাইট। সো ওখানে স্ট্যান্ডার্ডটা কিন্তু আবার হাই হয়ে যাচ্ছে। সো জাস্ট লাইক একটা স্ট্যাটাস দিলেই যে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, নট নেসেসারিলি দ্যাট। এন্ড মানহানি তো আপনি, মানহানি ইজ আ সেপারেট ম্যাটার, কার কতটুকু মান আছে দ্যাট ইজ অলসো রিলেটিভলি অফ কোর্স দ্য কোর্ট উইল লুক ইনটু, ইভ্যালুয়েট করার ব্যাপার আছে কি বললে কার মানহানি হচ্ছে। আর কিছু জিনিস তো থেকে যাবে যেটা মানহানির সাথে হয়তো সম্পর্কিত না, ইফ ইট ইজ ভালগার ইন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য বাংলাদেশি স্ট্যান্ডার্ড, তাহলে সেগুলো হয়তো কেউ ইচ্ছা করে নিজেও যদি কিছু প্রকাশ করেন, অন্য কেউ করলো না, মানহানির সেখানে কোনো ইস্যু নাই। কিন্তু ইফ ইট ইজ আদারওয়াইজ ভালগার, হয়তো উনি পর্নোগ্রাফি অ্যাক্টেও কিন্তু এটা পড়ে যেতে পারেন। যদিও পর্নোগ্রাফি আমরা শুনলে অনেক ব্যাপক মনে করি, বা এটা আসলে মানে আমরা স্পেসিফিক কিছু ঘটনা মনে করি, এটা কিন্তু কোয়াইট ওয়াইড। এনিথিং ইনডিসেন্ট মে অ্যাট্রাক্ট দ্য পর্নোগ্রাফিক অ্যাক্ট। ওকে, তো সেটাও হতে পারে। রাইট। আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। ভালো আছেন? জি ভালো আছি। বলছিলাম যে 57 ধারা, জি 57 ধারায় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, 57 ধারায় ফেসবুকে দেখলে। আবার বলুন প্রশ্নটি প্লিজ। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি আবার প্রশ্নটি বলুন একটু। বলছিলাম যে 57 ধারায় এই আইন অপরাধ কি হলে পত্রিকায় লিখলে না ফেসবুকে লিখলে? ওনার প্রশ্নটা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উনিও মোটামুটি ফ্রিডম অফ প্রেস নিয়ে কথা বলছেন, হুইচ ইজ অলসো গ্যারান্টিড আন্ডার দ্য কনস্টিটিউশন। কিন্তু 57 ধারাতে কিন্তু আপনার শুধু যে ফেসবুকে, যে আমি প্রথমেই বলেছিলাম, হ্যাঁ, এটা কিন্তু কোনো ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বলে নাই। হ্যাঁ, এগুলোর মধ্যে আসবে, কিন্তু তার মানে এই না যে শুধুমাত্র ওই সিচুয়েশন গুলোই আসবে। এটা আপনি আইসিটি টুল ইউজ করে অন্য কোনো যদি করেন, তো সেক্ষেত্রে সাংবাদিকরাও এর মধ্যে পড়তেই পারেন। এবং আমাদের এখানে কিন্তু কিছু কেস এরকম আমরা জানি হয়তো, যে এরকম 57 ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। এটা নিয়ে অনেকে আপনার তথ্য মন্ত্রণালয়ের সাথে সাংবাদিকদের অনেক মিটিংও হয়েছে, এটা নিয়ে বিভিন্ন প্রমিসেস হয়েছে, বাট এই ঘটনা ঘটতে পারে। আচ্ছা, সো ইটস নট নেসেসারিলি লিমিটেড টু একটা ফেসবুক স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়া, একটা টুইটারে কিছু, বাট অবশ্যই এটা যেটা উনি জানতে চাইলেন যে নিউজপেপারের ক্ষেত্রেও হতে পারে। রাইট। তো আমাদের যে নতুন প্রস্তাবিত আইনটি রয়েছে, যেটা আপনি বলছেন যেটা এখনো খসড়া হিসেবে রয়েছে, এটা ড্রাফট হিসেবে রয়েছে, তো সেই আইনটির নামটা কি এবং এটা কি নিয়ে ডিল করতে পারে যদি একটু ব্যাখ্যা করতেন। জি, ওই যে বলছিলাম যে আমাদের এই আইনটা 10 বছর হয়ে যাওয়ায় এটা কিন্তু অনেক কিছু ডিল করতে পারছে না। এইটাকে মাথায় রেখে বর্তমান যে তথ্য প্রযুক্তির ব্যাপক পরিবর্তন এবং বিস্তৃতি এবং ব্যাপক নতুন নতুন সিচুয়েশন, যেগুলো আগে কখনো চিন্তা করা যায় নাই, সো আইন বানানোর তো কোনো সুযোগই ছিল না, এগুলোকে মোটামুটি অ্যাকোমোডেট করে একটা ড্রাফট করা হয়েছে, যেটাকে আমরা বলছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2016। এটা এখনো পাস হয় নাই।
এটা নিয়েও কিছু ক্রিটিসিজম হয়তো হচ্ছে, সব আইনেরই ক্রিটিসিজম থাকে, বাট এটা গুড পার্ট হচ্ছে এটার মধ্যে অনেক ওয়াইড রেঞ্জিং জিনিস নিয়ে আসা হয়েছে। যেমন আপনার এই যে বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে স্পেসিফিক্যালি এখানে নিয়ে আসা হয়েছে, এখানে ফিনান্সিয়াল ফ্রডের ইস্যুগুলোকে নিয়ে আসা হয়েছে, কিছু অনলাইন ট্রানজাকশনের ইস্যুগুলোকে নিয়ে আসা হয়েছে। তারপরে যে আপনার যে বিকাশ টিকাশ করে না, ওখানে তো ফ্রড হয়, একজনকে বলে যে আপনাকে টাকা পাঠিয়েছে ফেরত দেন, ওরকম কিছু ট্রানজাকশন স্পেসিফিক্যালি এটার মধ্যে নিয়ে আসা যাবে। তারপরে আপনার 57 ধারাটাকে কন্টেন্ট গুলোকে মোটামুটি সমান রেখে শাস্তিটাকে কমিয়ে বিধান রাখার একটা প্রস্তাব করা হয়েছে, যাতে করে যে 7 বছরের যে ব্যাপারটা আছে এবং 1 কোটি টাকার ফাইনের যে ব্যাপারটা আছে সেগুলোকে যথেষ্ট কমিয়ে আনা হয়েছে, রিল্যাক্স করা হয়েছে। আর আপনার সাইবার সিকিউরিটি একটা এজেন্সি গঠন করার কথা বলা হয়েছে। আমাদের যারা ল এনফোর্সিং এজেন্সি তারা যাতে এই বিষয়ে তদন্ত করতে পারেন, তাদের ট্রেনিং সেই বিষয়টাকে ঘটনা দেওয়া হয়েছে। ফরেন্সিক একটা ল্যাব স্থাপনের কথা বলা হয়েছে। সো আমাদের এই আইনে অনেক নতুন জিনিস নিয়ে আসা হয়েছে, যেগুলোকে নতুন আমি বলবো না, যেগুলো ঘটে যাচ্ছে কিন্তু আইনে ছিল না, সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। এবং আমার মনে হয় এটা সময় উপযোগী একটা আইন, যদিও কিছু কিছু ডুপ্লিকেসি, কিছু কিছু ইনকনসিস্টেন্সি, ভেগনেস আছে, হ্যাঁ, যেগুলো বিষয়েও আমরা অনেকেই কথা বলছেন, যাতে আমরা আশা করতে পারি যে ওই কন্ট্রোভার্সি গুলো বা ভেগনেস গুলোকে ক্ল্যারিফাই করেই এই আইনটা আসে। রাইট, এবং ট্রেনিং এর বিষয়টা যে এমফাসাইজ করা হয়েছে, হুইচ ইজ আ ভেরি গুড ডেভেলপমেন্ট, কারণ অবশ্যই যারা এখানে আপনার সাপোর্ট দিচ্ছে তারা যদি ট্রেন না হয়, ওয়েল ট্রেন না হয়, তাহলে তো এটা এফেক্টিভ হবে না। এবং আপনি বলছিলেন যে আমরা কথা বলছিলাম যে সরকার কিছু হেল্পলাইন তৈরি করেছে, সেই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের জি এটা সবারই জানা দরকার। 2টা হেল্পলাইন এই মুহূর্তে আমরা দেখতে পাই, একটা আইসিটি ডিভিশনের আর একটা বিটিআরসি, কারণ বিটিআরসি কিন্তু আইসিটি নিয়ন্ত্রক অথরিটি। দে আর নট অনলি ডিলিং উইথ টেলিকম বাট অলসো ডিলিং উইথ অল দিস আইসিটি ইস্যুস, ইন এ সেন্স যে ইন্টারনেট, এগুলো কিন্তু তারা নিয়ন্ত্রক। তো কেউ যদি কোন রকম সাইবার অপরাধ বা হয়রানি, হ্যারাসমেন্ট, বুলিং ইত্যাদি শিকার হন বলে মনে করেন অথবা জানেন যেরকম কিছু হচ্ছে, তারা কিন্তু ওই 2টা হেল্পলাইনের যে কোনোটাতে ফোন করে হেল্প চাইতে পারে। আচ্ছা আচ্ছা, রাইট। তো আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও আলোকিত হতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।